নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট 5। ভোটের কয়েক ঘন্টা আগেই বড়সড় অস্বস্তিতে উদয়ন গুহকে নিজের এলাকা না ছাড়ার জন্য নির্দেশ কমিশনের তরফ থেকে। আর এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেত্রী রুবি মুখোপাধ্যায়। দুজনকে স্বাগত। আসবো আলোচনায়, কিন্তু প্রথমেই শুনে নেব এই নির্দেশের পর উদয়ন গুহ নিজে কি বলছেন। আমি তবে একটা কথা, আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি মানে এই নির্বাচনটা শান্তিতে হয়, তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে, এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, লক্ষণ রেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলছি, আমার বাড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভ্যাটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হয়। যদি দুজনের বাড়িতে, কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুন, তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। আর এই নিয়েই কথা বলবো আরো বিস্তারিতভাবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সরাসরি চলে যাব সুতপার কাছে। সুতপা, নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে মূলত ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, নিশীথ প্রামাণিক তিনি কিন্তু চেয়েছিলেন যে উদয়ন গুহ তিনি যাতে তার বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিল যে নিয়ম অনুযায়ী যেহেতু তিনি দিনহাটার বিধায়ক, তাই তিনি দিনহাটার বিভিন্ন এলাকাতে ঘুরতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই বাকি লোকসভা কেন্দ্রে যে 6টা বিধানসভা রয়েছে সেখানে যেতে পারবেন না। অর্থাৎ উদয়ন গুহকে নিজের বিধানসভা ক্ষেত্রের মধ্যে সীমায়িত করে দিল নির্বাচন কমিশন, কিন্তু বাকি যে কেন্দ্রগুলো, বাকি যে 6টা বিধানসভা কেন্দ্র, তাতে তিনি যেতে পারবেন না। অর্থাৎ যত্রতত্র লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি ঘুরে বেড়াতে পারবেন না। এটাই কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন আরও একবার তাকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ এটা নির্দিষ্টভাবে নিয়মে রয়েছে যে একজন বিধায়ক তিনি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যে থাকতে পারেন, সেই নিয়মটাই কিন্তু তাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যেতে পারবেন না, তাকে দিনহাটা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ সুতপা। কথা বললাম আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। আলোচনায় আসবে প্রদীপ্ত। দল কি অস্বস্তিতে এই সিদ্ধান্ত জানার পর? উদয়ন গুহ বলছেন যে অস্বস্তির কিছু নেই, দিনহাটাতে যদিও তাকে সীমাবদ্ধ থাকতে হবে। দেখুন, 4-5টা প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। দেখলেন তো কিরকম সোজা সাপটা কিছু কথা বললেন। এরকম সোজা সাপটা কথা বলার বুকের দম আমাদের আছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে উদয়ন গুহ যেটা বললেন যে দুটো বাড়ি থেকে দুজন মানুষকে আলাদা করে করুন, সার্চ করুন। আপনি সচেতনামূলক সার্চ করুন, সার্চ করে যে প্রিভেন্টিভ জায়গাগুলো আছে সমস্ত প্রিভেন্টিভ জায়গাগুলো করুন। করার পরে যদি দেখা যায় যার বাড়িতে বেআইনি অস্ত্র আছে, বেআইনি টাকা আছে, তাকে গ্রেপ্তার করুন, শান্তি চলে আসবে। এই প্রসঙ্গে দুটো কথা বলি। প্রথম কথা, 2006-এর পর থেকে উদয়ন গুহ ভোটে দাঁড়াচ্ছেন। যখন বিকল্পে মানে উল্টো দিকে দাঁড়িয়েছে এই ছেলেটি, তখন গন্ডগোল হয়েছে। তার আগে কিন্তু গন্ডগোল হয়নি। নিশীথ প্রামাণিক উল্টো দিকে থাকা মানেই গন্ডগোল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনার খেয়াল আছে 2021 সালে নিশীথ প্রামাণিক বিধানসভা ভোটে দাঁড়িয়েছিল স্বল্প কিছু ভোটে যেতে। তারপরে সে বলল, না আমি খেলবো না, আমি মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী হব, আমি ওখানেই থাকবো, ফলে আমি উইথড্র করে নিলাম। রাজ্যের মানুষদের সঙ্গে একটা বেইমানি করলেন। করার পরে তার জবাব মানুষ ভোটে আবার দিল, উদয়ন গুহকে 1 লক্ষের বেশি ভোটে জেতালো। এই প্রসঙ্গে তোমার খেয়াল থাকবে যে গত বছর ওইখানে মানে 2019 সালে 55,000-এর কাছাকাছি ভোটে জিতেছিল নিশীথ প্রামাণিক। সেখানে শুধুমাত্র দিনহাটাতে 1 লক্ষ ভোটে জিতে গেলেন উদয়ন গুহ। তাহলে সাধারণ চোখে দেখা হিসেবে যদি দেখা যায়, এই বিধানসভা ভোট ছেড়ে যদি দিই আমি, তাহলেও 45,000 ভোটে হারছে। অঙ্ক থেকে এবার আসল সিদ্ধান্তের জায়গায়, যেটা ইতিমধ্যে জানানো হচ্ছে। রুবিদি, পরপর কিন্তু প্রদীপ্ত বলে দিচ্ছে যে কেন করা হলো, পুরো বিষয়টা সাফ হয়ে যাবে, উল্টে তল্লাশির কথা যেটা বলেছেন উদয়ন গুহ। প্রদীপ্ত লেখাপড়া করাচ্ছে, প্রফেসর মানুষ তো। তবে উদয়ন গুহ এতদিন ধরে যে সমস্ত গুন্ডামি করে গেছেন, আমি নিজে ভুক্তভোগী। 2008 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হয়ে এই উদয়ন গুহ তখন ছিল ফরওয়ার্ড ব্লকে।
তখন আমরা একটা প্রোগ্রাম করতে গেছিলাম, গুটি কয় 8-10 জন মানুষ মিলে দিনহাটার কোর্টে আমরা একটা প্রতিবাদ সভা করতে গিয়েছিলাম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমার টুল, আমি যে টুলের ওপর দাঁড়িয়ে কথা বলছিলাম, আমাকে বললো আপনি নামুন। আমাকে নামিয়ে, উনি না, উনি দাঁড়িয়েছিলেন দূরে, ওনার লোক, আপনি নামুন, আমাকে নামিয়ে দিয়ে টুলটা টেনে নিয়ে চলে গেলেন। কাজে ও তো গুন্ডামি করে, এটা তো আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং আমি ভুক্তভোগী, তাহলে আমি কি বলবো? এই যে এইমাত্র প্রদীপ্ত যে কথা বলছে যে নিশীথ প্রামাণিক জবে থেকে এসেছেন, যে অভিযোগ করছেন যে সেই জায়গায় বারবার করে এই অশান্তির ঘটনা ঘটছে, বারবার করে অভিযোগ করা হচ্ছে। আপনি তো দেখেছেন যে কোচবিহারকে কেন্দ্র করে এর আগেও কিরকম ভাবে উত্তেজনা ছড়িয়েছে, এবং উদয়ন গুহ নিজে বলেছেন রাজ্যপাল এসে দেখে যান, রাজ্যপালও গিয়েছিলেন। নিশীথ প্রামাণিক যখন তৃণমূলে ছিল তখন কোনো গন্ডগোল টন্ডগোল হতো না বোধহয়। যখনই উনি ছাড়লেন তৃণমূল, তারপর থেকে ওনার বিরুদ্ধে একটা গন্ডগোলের দাগ দেখে দেওয়া হলো। এইভাবে তো চলে না। আর উদয়ন গুহ যা যা গন্ডগোল করেছে আপনারা দেখেছেন, ভাঙচুর হ্যানা ত্যানা করেছে, আর নিজের গাড়ি নিজে ভেঙে বলে দিচ্ছে যে এটা আমার ভাঙা হয়েছে, বিজেপি ভেঙেছে। তুমি কেন তাহলে ঢুকছো, প্রত্যেকটা জায়গায় এসে ঢুকছো কেন? উদয়ন গুহ যেখানে যেখানে ঢুকছেন সেখানে সেখানে গন্ডগোল করছেন, এবং গন্ডগোল করে জানেন যে প্রচুর ভোটে হারবেন ওখানে তৃণমূল প্রার্থী, সেই জন্যই ওনারা এইভাবে গন্ডগোল করে চোখটা ঘোরানোর চেষ্টা করছেন। আর উনি যে বলছেন যে আমার বাড়ি সার্চ করুক, তোমার বাড়ি সার্চ করুক, তার মানে উনি খানিকটা যুক্ত এর মধ্যে। আর উনি বললেই যে ইলেকশন কমিশন এটা করবেন তার তো কোনো মানে নেই। ইলেকশন কমিশন যেটা বুঝবেন এবং যে অভিযোগের সত্যতা বা সারবত্তা থাকবে আইনত, সেটাই ইলেকশন কমিশন করবেন, যেটা উনি করে দিয়েছেন। এবং এই যদি না করতো, এরা তো রাইট লাগিয়ে দিত। এমন একটা অবস্থায় জায়গাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে আমরা একটুখানি শুনে নেব রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন এই পুরো বিষয় নিয়ে। দেখুন, উদয়ন গুহর কারণে ওই অঞ্চলের বহু বিজেপি কর্মী এখন রাজ্য ছাড়া হয়ে গেছে, শুধু এলাকা ছাড়া নয়। তার প্ররোচনা, তার উস্কানিতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপরে 3বার হামলা হয়েছে, তার মধ্যে একবার গাড়ির উপরে সরাসরি বোমা পড়ে। পুলিশ এটাকে ঢাকবার জন্য গিয়ে হাইকোর্টে বিবৃতি দেয়, হলফনামায় বলে যে ওটা টেস্ট গ্রেনেড ছিল। সেটাও ভারতবর্ষের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, যে পুলিশ কোনো ভিড়কে ছত্রভঙ্গ করবার জন্য টিয়ার গ্যাস চালায়, লাঠিচার্জ করে, ওয়াটার ক্যানন চালায়, কিন্তু টেস্ট গ্রেনেড ব্যবহার করে, এটা শোনা যায়। পশ্চিমবঙ্গে এটাও সম্ভব। উদয়ন গুহ প্রকাশ্যে বিজেপি কর্মীদের খুন করার হুমকি দেন। প্রতিনিয়ত তিনি এলাকায় ত্রাস এবং আতঙ্ক তৈরি করছেন, বুথে বুথে ঘুরে, এলাকায় ঘুরে। তার প্রত্যেকটা বক্তব্য আপনারই টিভিতে সম্প্রচারিত করছেন। তো তাকে যা সিদ্ধান্ত দেওয়া হয়েছে ঠিকই দেওয়া হয়েছে। উদয়ন গুহ নিশীথ প্রামাণিক বিষয় তো রয়েছে, দুজনকে আমার একটা প্রশ্ন থাকবে। প্রদীপ্ত, প্রথমে তোমার কাছে আসবো। কালকে 3টি লোকসভা কেন্দ্রের নির্বাচন, প্রথম দফা নির্বাচনে পশ্চিমবঙ্গে, কিন্তু বারবার আমরা দেখছি কোচবিহার, উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক এই নামই চলে আসছে, এবং মানে প্রশাসনের তরফ থেকেও বাড়তি নজর কোচবিহারের দিকেই। না, তুমি দেখো, যাকে মানব পাচারকারী বলা হয়েছিল, যাকে বলা হয়েছিল খুনের আসামি, যাকে বলা হয়েছিল ডাকাত, এগুলো সব তৃণমূল বলেনি, এগুলো সব বলেছে বিজেপি। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী রাখার জন্য এবং তাকে কিভাবে সরিয়ে নেওয়া হলো বিধানসভা ভোট থেকে, সেখানেই বোঝা যাচ্ছে যে ওই লোকটা দিয়েই গুন্ডামোটাকে করা সম্ভব এবং ভোটগুলোকে লুট করা সম্ভব। আমার বক্তব্য, এই যে ভ্যাটাগুড়িতে যে সমস্যাটা হয়েছে, তুমি একদম ব্লাইন্ড ওখানে গিয়ে ইন্টারভিউ করো না। আমরা এসি ঘরে বসে এখানে কথা বলছি মানছি, কিন্তু ব্লাইন্ড ইন্টারভিউ করো। ইন্টারভিউ করলে তোমরা বুঝতে পারো। কিন্তু ওখানে মানুষ মুখে কথা বলতে আজকাল ভয় পেয়ে যাচ্ছে এই নিশীথ প্রামাণিকের জন্য। আজকে উদয়ন গুহর কথা খুব পরিষ্কার, যখন আমার গাড়ির কাঁচ ভাঙেছে তখন লোকাল লোককে জিজ্ঞাসা করতেই পারতে, লোকাল লোককে জিজ্ঞেস করেছে। তার মানে রুবিদিরা যেটা বলার চেষ্টা করছে, উদয়ন গুহ অভিযোগ করলেই কি আমরা শুনবো নাকি, মানে ইলেকশন কমিশন শুনবে নাকি? মানে এইখানেই তো বোঝা যাচ্ছে যে বিজেপি ইকুয়ালস টু ইলেকশন কমিশন। এই কেসে পরিষ্কার বোঝা যাচ্ছে কোট অ্যান্ড কোট টেস্ট গ্রেনেড। এর জবাবটা প্রদীপ্ত তুমি কি দেবে? টেস্ট গ্রেনেড এরকম করে ফেলা হয় নাকি? আমি তো জানতাম না। আমি তো 34 বছর ধরে কলকাতা হাইকোর্টে ক্রিমিনাল প্র্যাকটিস করছি। আমার জ্ঞান তো এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। আর তাছাড়া আমি তো নিজে বললাম, আমি নিজে ভুক্তভোগী এই উদয়ন গুহর গুন্ডামি নিয়ে। তখন আমরা আজ থেকে 20 বছর আগে তখনও চুল পাকেনি, অথচ সেই রকম অবস্থায় এই উদয়ন গুহ তার লোক দিয়ে আমাকে নামিয়ে টুলটা সরিয়ে নিয়ে গেল। কেন না আমরা
কোনো মানবাধিকার নিয়ে আলোচনা করতে পারবো না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওখানে কাজ করতে পারবে না। তাহলে তুমি কি বলবে? আমি তো অন্যের কথা, অন্যের মুখের ঝাল খাচ্ছি না। আর গাড়ির কাঁচ ভাঙছে, ও তো নিজে কাঁচ ভেঙে নিজে বলছে যে কাঁচ ভেঙেছে। আর যেটা বলা হচ্ছে যে রাজ্যপাল ওখানে গেছেন, হ্যাঁ গিয়েছিলেন, কোনো অসুবিধে নেই, গিয়েছিলেন এবং দেখে এসছেন। আজ পর্যন্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনো খালি একটু আটকাচ্ছি, রাজ্যপাল একবারটি বলে দিই আপনার কথার প্রসঙ্গে, একটু জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যপাল কোচবিহারে যাবেন বলে জানিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি যেতে পারবেন না এবং সেই অনুযায়ী তিনি কোচবিহারে যাচ্ছেন না। হ্যাঁ, অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, আমি ভুল বলেছি, কেননা সত্যি সত্যি উনি যাচ্ছেন না এবং উনি এটা সাংবিধানিক প্রধান হিসেবে উনি এখানে উনি ওরকমভাবে হঠাৎ ইলেকশনে গিয়ে পড়তেও পারেন না। এবং এই যে উনি যাবেন না, এই সিদ্ধান্তটা যেটা নিয়েছেন ইলেকশন কমিশনের কথা শোনার পরে, সেটাকে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি। কেমিস্ট্রি, ম্যাথ তিনটেতেই বোঝা যাচ্ছে যে ওই একটা বিধানসভা থেকে আর 2021 সাল যদি অ্যাড করো তাহলে কোচবিহারের পতন অবশ্যম্ভাবী হয়েছে। এখানে যদি হস্তক্ষেপ না করা হয় তাহলে সেই প্রতিষ্ঠানের হস্তক্ষেপ ছাড়া আমরা জিততে পারবো না, বিজেপি এটা বুঝে গেছে। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর টহল সেই কবে থেকে চলছে, ভাবো কবে থেকে চলছে, আমি সেখানেই বলছি সেই কবে থেকে চলছে। তারপরেও নাকি অশান্তি বন্ধ করতে পারেনি, তারপরেও নাকি আরে এত যদি উদয়ন গুহকে নিয়ে অসুবিধা ছিল প্রিভেন্টিভ অ্যারেস্ট করে দিতে পারতে, তোমার কি অসুবিধা ছিল? নিশীথ প্রামাণিকের গাড়িতে কিন্তু কনভয়েতে কিন্তু পুলিশ, রাজ্য পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযানও করা হয়েছে। আমি সেটাও তো বলছি, এবং সেইখানে দেখা গেছে যে কি কি সমস্যা হয়েছে। তারপরে সেই রাজ্য পুলিশের অবস্থান কি হয়েছে সেটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কি বক্তব্য হয়েছে সেই সব আমাদের জানা আছে। অর্থাৎ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার চূড়ান্ত উদাহরণ কোচবিহার। কারণ কোচবিহার যদি আমরা না জিততে পারি, বিজেপি বলছে, তাহলে কোনোভাবে আমাদের এই রাজ্যে যে গোটা কয়েক আসন পাওয়ার কথা, ওরা 35 বলছে, আমি বলছি 3+8 হবে কিনা, 3+5 8 হবে কিনা। কোচবিহারই টার্গেট আপনাদের, প্রদীপ্তর বক্তব্য। না, এই তো বলবেই, কারণ আমরা 8টা পাচ্ছি উত্তরবঙ্গে, এবং সবথেকে বড় কথা হলো বিপুল ব্যবধানে আমরা জিতছি। আর 42টা হবে আমাদের, 8টা। প্রদীপ তো গুনতে জানে না, আসলে ও তো সায়েন্সের স্টুডেন্ট নয়, তাই জন্য গুনতে জানে না। সায়েন্সের স্টুডেন্ট হলেও গুনতে পারতো, সেই জন্য তখন আমি সোশ্যাল সায়েন্সটা খুব ভালো বুঝি। সেই সোশ্যাল সায়েন্সে বুঝতে পারছি দিদি যে তোমরা যে বক্তব্যগুলো দিচ্ছ, তাতে 42 কেন 4-2-6 নিয়ে তোমাদের অসুবিধা হয়ে যাবে। 4+2=6 নিয়ে তোমাদের অসুবিধা। কারণ আমাদের বক্তব্য একটা কথা দিদি, তোমাকে সরি ডিস্টার্ব করছি, তুমি বলো যে কোন যুক্তিতে উদয়ন গুহকে আটকানো হলো, কোন যুক্তিতে? একটা যুক্তি দাও। শুধু অভিযোগ কতগুলো হয়েছে, সেই অভিযোগের কনটেক্সটে যদি আটকে দেওয়া হয়, তুমি এখানে দাঁড়িয়ে বলছো যে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করলে কিছু অভিযোগ শুনতে হবে, তাহলে দুটোকে মিলিয়ে বলো কোন অভিযোগের সত্যতা তুমি বলছো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।